আসসালামু আলাইকুম। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে ডক্টর মাবিয়া জেসমিন আমি আছি আপনাদের সাথে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্টের অবস্টেট্রিক্স পার্টটা নিয়ে। আজকে ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনের আমাদের অবস্টেট্রিক্সের 13তম ক্লাস। আজকে আমরা কি পড়বো এটা প্রথমেই জেনে নেই। আজকের বিষয় থাকবে আমাদের ইন্ডাকশন অফ লেবার, ফরসেপ ডেলিভারি, ক্রোনিওটমি, ডিক্যাপিটেশন, ইপিসিওটমি এবং সিজারিয়ান সেকশন। সরি, এটা হচ্ছে আমাদের সিলেবাসের যে অস্ত্রোপচার যে আছে, প্রসব প্রসব সংক্রান্ত অস্ত্রোপচার। এই টপিকে আমরা আজকে পড়বো। যতগুলো অস্ত্রোপচার আছে আমাদের সিলেবাসে আমরা সবগুলোই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এখান থেকে পরীক্ষার প্রস্তুতি আপনারা কি নিতে পারেন, কি ধরনের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। তাহলে চলেন আমরা শুরু করি ইন্ডাকশন অফ লেবার দিয়ে। ঠিক আছে, ইন্ডাকশন অফ লেবার জিনিসটা কি? আমরা স্বাভাবিক প্রসব করেছি, তাই না? যখন কোনো কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব শুরু হচ্ছে না, ডিলে হচ্ছে, হ্যাঁ, গর্ভবতী মহিলার গর্ভকাল পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু প্রসব শুরু হচ্ছে না, তখন চিকিৎসক কি করেন? কৃত্রিম উপায়ে চেষ্টা করেন যেন প্রসব শুরু হয়। ঠিক আছে, সেটাই হলো ইন্ডাকশন অফ লেবার। কিছু পরিস্থিতিতে ইন্ডাকশন অফ লেবার জরুরি হয়ে যায়। যেমন গর্ভকালে যদি 42 সপ্তাহের বেশি পার হয়ে যায়। আমরা জানি যে 40 সপ্তাহ পর্যন্ত আমরা ধরি যে এটাই নর্মাল পিরিয়ড। হ্যাঁ, 40 সপ্তাহ পরে ডেলিভারি পেইন উঠবে। এর 2 সপ্তাহ আগে এবং 2 সপ্তাহ পরে পর্যন্ত নর্মাল। তার মানে 38 সপ্তাহ থেকে 39 সপ্তাহ, 40 সপ্তাহ, 41 সপ্তাহ, 42 সপ্তাহ এই পর্যন্ত নর্মাল। কিন্তু 42 সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু তার পেইন উঠছে না কোনো কারণে, তখন চিকিৎসক চেষ্টা করবেন কোনোভাবে তার পেইন উঠানোর। সেটাই ইন্ডাকশন অফ লেবার। এছাড়া আর কি কারণ ঘটতে পারে? মায়ের যদি উচ্চ রক্তচাপ অথবা প্রি অ্যাক্লাম্পসিয়ার কোনো লক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে চিকিৎসক চেষ্টা করবেন যেন ডেলিভারিটা তাড়াতাড়ি হয়ে যায়। অথবা গর্ভের শিশুর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে শিশুর হার্টবিট পাওয়া যায় কম, শিশুর নড়াচড়া এমনিতেই ল্যাক্সের দিকে কমে যায়, তারপরও আরো যদি কম হয়, এই টাইপের বিপজ্জনক পরিস্থিতিতে আবার স্বাভাবিক প্রসবও শুরু হচ্ছে না, তখন চিকিৎসক কিছু ব্যবস্থা নেন ওষুধের মাধ্যমে কিংবা কিছু পদ্ধতির মাধ্যমে। সেটাই ইন্ডাকশন অফ লেবার। এছাড়াও দেখা যায় পানি ভেঙে যায়। অনেক সময় দেখা যায় যে যে ইমিউনিটি ফ্লুইডটা থাকে, ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে কিন্তু জরায়ু কন্ট্রাকশন করা শুরু করছে না, তখন চিকিৎসক চেষ্টা করেন কৃত্রিম ভাবে প্রসব বেদনা শুরু করার। সেটাই ইন্ডাকশন অফ লেবার। এবার আমরা যাব ফরসেপ ডেলিভারি। ফরসেপ ডেলিভারিটা কি? ফরসেপ একটা যন্ত্র আছে, আমি আপনাদেরকে ছবিটাই আগে দেখাই। এই যে, হ্যাঁ, এই যে এখানে এই পাশে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরসেপ। এটা ইউটেরাসে ঢুকিয়ে, এই যে হাতলটা ধরে রাখতে হয়, ঢুকিয়ে শিশুর মাথাটা ধরে টান দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ফরসেপ ডেলিভারি। কেন ম্যাম পিকটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? দেখা না যাচ্ছে না? ম্যাম। এই যে এখানে তো শো করছে, দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে না আপু? না ম্যাম, এখনো দেখা যাচ্ছে না। আমার স্লাইড কি একটাও দেখা যায়নি প্রথম থেকে? না ম্যাম, শুধুমাত্র আপনার মানে প্রোফাইল পিকটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না।
জয়ন্ত দা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ ম্যাম, এবার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার স্লাইড কি দেখা যাচ্ছে নাকি একটু দেখবেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপু, আমার এখান থেকে কোনো সমস্যা না, দেখা যাচ্ছে জয়ন্ত দাও বললেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি? ম্যাম, হ্যাঁ ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যে আমরা ছিলাম ফরসেপ ডেলিভারিতে। হ্যাঁ, আমার আগের স্লাইড গুলো কিন্তু আপনার এখানে হয়তো কোনো সমস্যা ছিল। এই যে যেগুলি আমি ইন্ডাকশন অফ লেবার পড়িয়েছি, এটা এখানে আছে। আপনাদের নোট করতে আহ, এখান থেকেও সাহায্য করবে, ঠিক আছে? আমার স্লাইড থেকেও আপনি নিয়ে নিতে পারবেন। রেকর্ড থাকে তো ক্লাসগুলো, কোনো অসুবিধা নেই। এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ফরসেপ, ঠিক আছে? এই যে এটা হাতলটা, হ্যাঁ, এটা ঢুকাতে হয়। এটা দুইটা আলাদা হয় পুরো। আহ, আপনাদের কলেজে যদি প্র্যাকটিক্যালের সুবিধা থাকে, অবশ্যই থাকার কথা প্রত্যেকটা মেডিকেল কলেজেই, ওখানে এইসব যন্ত্রগুলো দেখাবে। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও যখন হয় এগুলি জিজ্ঞেস করে, ঠিক আছে? তো এগুলি চিনে রাখতে হবে। হ্যাঁ, এটা পুরোটাই আলাদা করা যায়। এক মাথা মানে এই এক সাইডটা আগে ঢুকায়, তারপরে আরেক সাইডটা ঢুকিয়ে, তারপরে এখানে হাতলের মধ্যে এই দুইটাকে আবার জয়েন করে, তারপরে বেবির মাথাটা ধরে টান দেওয়া হয়, ঠিক আছে? এটাই মূলত এই এই ইনস্ট্রুমেন্টটার নামই ফরসেপ, এবং এই ডেলিভারিটার নামই ফরসেপ ডেলিভারি, ঠিক আছে? ফর্মাল সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে ফরসেপ ডেলিভারি একটি প্রসূতি পদ্ধতি যেখানে প্রসবের সময় শিশুর মাথাকে সহায়তা করার জন্য একটি বিশেষ ধাতব যন্ত্র ব্যবহার করা হয়। ফরসেপ একটি চিমটার মতো দেখতে, এটি শিশুর মাথার দুপাশে স্থাপন করা হয়। তারপর চিকিৎসক ধীরে ধীরে টান দিয়ে প্রসব সম্পূর্ণ করেন। দেখা যায় অনেক সময় হয় কি, যে অনেকক্ষণ যাবৎ মানে বাচ্চার মাথাটা এসে আটকে আছে, আর কোনোভাবে ওটা বের হচ্ছে না। হ্যাঁ, মায়ের হয়তো আহ, তখন সমস্যা হয়ে গিয়েছে, কিংবা জরায়ুর হয়তো সমস্যা, সে ঠিক মতো সংকুচিত প্রসারিত হচ্ছে না। এই সময় ফরসেপ ইউজ করা হয়, ঠিক আছে? নির্দেশনা কিংবা ইন্ডিকেশন, ইন্ডিকেশনও আসে, নির্দেশনাও আসে প্রশ্নের মধ্যে। ফরসেপ ডেলিভারি যেগুলো নির্দেশনা আমরা দেখি, মানে কি হলে আর কি ফরসেপ ডেলিভারি করতে হবে। কি হতে পারে? ফেটাল ডিস্ট্রেস, শিশুর হৃদস্পন্দন অনিয়মিত, অথবা শিশুর অক্সিজেনের প্রয়োজন, কিন্তু সে সেই সময় অক্সিজেন পাচ্ছে না। মাথা ক্লান্ত হয়ে গিয়েছে, মায়ের মানে ক্লান্তির কারণে প্রসবটা এগোতে পারছে না, অথবা ব্রিথিং এর যদি সমস্যা থাকে, অথবা মানে অর্থাৎ হলো গিয়ে মায়ের যদি ফুসফুসে কোনো সমস্যা থাকে, যে বেশিক্ষণ যাবৎ সে চাপ দিচ্ছে, হ্যাঁ, তো তার হাঁপানির সমস্যা থাকতে পারে, তার কোনো সমস্যা শুরু হয়ে গেছে যে সে আর পুশ করতে পারছে না। হ্যাঁ, অস্বাভাবিক অবস্থান যদি হয়, দেখা যায় যে অনেক সময় শিশুটার অবস্থান অস্বাভাবিক থাকে, সেক্ষেত্রে যদি ফরসেপ ঢুকিয়ে নিয়ে আসা যায় আস্তে আস্তে করে টেনে, তো চিকিৎসক তখন সেই ব্যবস্থাটা নিতে পারেন জরুরি ক্ষেত্রে। সতর্কতা কি কি লাগবে আমাদের এক্ষেত্রে? যদি সিজারের প্রয়োজন হয়, তাহলে ফরসেপ ডেলিভারিতে যাওয়া যাবে না, সরাসরি সিজারে যেতে হবে, ঠিক আছে? মাথার পেলভিস যদি যথেষ্ট না হয়, দেখা যাচ্ছে পেলভিস যথেষ্ট বড় না, এখানে ফরসেপ ব্যবহার ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে মায়ের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? অসামঞ্জস্যপূর্ণ যদি শিশুর অবস্থান হয়, যেমন ব্রিজ প্রেজেন্টেশন হলে সেখানে কিন্তু ফরসেপ দিয়ে ব্রিজকে টেনে বের করা যাবে না। হ্যাঁ, সমস্যা হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা ফরসেপ ইউজ করব না। এছাড়াও অসম্পূর্ণ সার্ভিক্স ডাইলেশন, সার্ভিক্স যদি পুরোপুরি না খুলে, যতটুকু প্রসারিত হওয়ার কথা সার্ভিক্স ততটুকু প্রসারিত না হলে কখনোই ফরসেপটা ঢুকানো যাবে না, এতে মায়ের ক্ষতি হবে।
ঠিক আছে, ওখানে জায়গাই থাকে এতটুকু যে শুধু শিশুটা বের হতে পারে। সেখানে যদি সার্ভিক্স পুরোপুরি না খুলে সেখানে আরেকটা যদি টুল ঢুকানো হয় সেখানে মায়ের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তারপর আমরা যাব ফরসেপ্টিভ ডেলিভারির জটিলতা কি কি আসতে পারে। মানে ফরসেপ্ট ডেলিভারি করা হলো কিন্তু এর জটিলতা কি থাকতে পারে। মায়ের জন্য কি কি জটিলতা হতে পারে। মায়ের যোনিপথ ছিঁড়ে যেতে পারে, প্রসাব মলত্যাগের নিয়ন্ত্রণহীনতা হতে পারে। এটা হচ্ছে যদি পেরিনিয়ামে আঘাত লাগে তো সেক্ষেত্রে এরকম হয় যে ওখানকার স্নায়ুগুলি তখন স্নায়ুগুলি উদ্দীপনা পায় না, উদ্দীপ্ত হয় না। তো প্রস্রাব কিংবা বাথরুম লাগলে মা বুঝতে পারে না। সেক্ষেত্রে পরবর্তীতে চিকিৎসা দেওয়া হয়। পায়ুপথে আঘাত লাগতে পারে। ঠিক আছে, মায়ের জন্য এই জটিলতাগুলো হতে পারে। আর শিশুর জন্য কি জটিলতা হতে পারে, শিশুর মাথায় আঘাত লাগতে পারে, ফেসিয়াল নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে যেহেতু এটাকে ধরে টেনে আনা হয় এবং শিশুর নার্ভ তো খুবই নরম থাকে। চোখ কিংবা মস্তিষ্কের ক্ষতি হতে পারে, কিংবা ইমার্জেন্সি সিজার করতে হতে পারে যদি ঠিক মতো বুঝে ফরসেপটা ঢুকানো না হয়। স্টেজ অফ ফরসেপ ডেলিভারি, কি কি স্টেজে ফরসেপ ডেলিভারিটা সম্পন্ন হয়। প্রথমত হচ্ছে ফরসেপ প্রয়োগ। আমি আগেই বলেছি একটা হাতল আগে, মানে একটা পার্ট আগে ঢুকাতে হয়, আরেকটা পার্ট পরে ঢুকাতে হয়, মধ্যে থাকে শিশুর মাথাটা। তারপর হাতলের মধ্যে এটা লক করার সিস্টেম থাকে, সেটা লক করে তারপরে আস্তে আস্তে টেনে আনতে হয়। তো প্রথম স্তরটা হচ্ছে ফরসেপ প্রয়োগ, দ্বিতীয় স্তর টান দেওয়া, এবং তৃতীয় স্তর হচ্ছে শিশুর মাথা বের হয়ে আসবে। ঠিক আছে, ফরসেপ ডেলিভারির ব্যর্থতার কারণ, কোন কোন কারণে আমরা ফেলিওর হতে পারি ফরসেপ ডেলিভারিতে। ঠিক আছে, যদি অপর্যাপ্ত সার্ভিক্স থাকে, মানে সার্ভিক্স পুরোটা যদি প্রসারিত না হয় তাহলে ফরসেপ ব্যর্থ হতে পারে। শিশুর অবস্থান, মানে শিশুর পজিশন যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে কিংবা অন্য কোনো পজিশন, তো ফরসেপ ডেলিভারি আসলে সম্ভব না। মাথার পেলভিসের আকার যদি খুব ছোট হয় শিশুর তুলনায় সেক্ষেত্রে ফরসেপ ডেলিভারি সম্ভব না। আর ফরসেপের যদি ভুল প্রয়োগ করা হয়, ঠিক আছে, ভুল প্রয়োগ করা হয় কিংবা ফরসেপ যদি শক্তি প্রয়োগ করে টান দেওয়া হয়, আস্তে 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 টানতে হবে, শক্তি প্রয়োগ করে টান দেওয়া যাবে না, তাহলে সন্তানেরও ক্ষতি হতে পারে, মায়েরও ক্ষতি হতে পারে। ঠিক আছে, ফরসেপ ডেলিভারি তখনই করা হয় যখন স্বাভাবিক প্রসব সম্ভব নয়, তবে সঠিকভাবে ও অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এটি করা হলে ঝুঁকি কম থাকে। আসলে ফরসেপ ডেলিভারি আমি যতটুকু দেখেছি, হুম, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না যদি অভিজ্ঞ কোনো চিকিৎসক থাকেন। ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শিশুর ক্ষেত্রে কিছুটা আঘাত লাগতে পারে, ফরসেপটা একটা চাপ দেয় মাথায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি ছোটখাটো আঘাত হয় তাহলে আর্নিটাতেই সেরে যাবে। আমরা যদি দেখি যে ফরসেপ ডেলিভারি হয়েছে তাহলে লক্ষণ অনুযায়ী ওষুধ তো আমরা পরবর্তীতে ব্যবস্থা করবোই, তবে প্রথমে 2-1 ডোজ আর্নিকা দেওয়া ঠিক হবে। ঠিক আছে, এই গেল আমাদের ফরসেপ ডেলিভারি। আমাদের পরের টপিকটা হচ্ছে ক্রনিওটমি। ঠিক আছে, ক্রনিওটমি হচ্ছে যদি শিশু গর্ভে মারা যায় তাহলে এবং প্রসব বেদনা ওঠে নাই, হ্যাঁ, তো শিশু যদি মারা যায় সেটা তো আসলে আস্তে আস্তে এটা সমস্যা হয়ে যাবে, তাই না? তো প্রসব করানোর দরকার। তো সেক্ষেত্রে যদি সিজারিয়ান ডেলিভারি করানো হয় তো সেক্ষেত্রে শুধু শুধু মাকে কষ্ট দেওয়া হবে, সেলাই লাগবে। এক্ষেত্রে ভ্যাজাইনা পথেই কিভাবে প্রসব করানো যায় সেই একটা পদ্ধতি হলো ক্রনিওটমি। কামরুন নাহার।
অনেকদিন পর মনে হয় আপনাকে দেখলাম। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাদের পরীক্ষাও সামনে চলে আসলো। আমাদের স্টুডেন্টরাও মনে হয় ক্লাসে জয়েন করা বন্ধ করে দিলে, এমন কেন? মানে আমি তো আপনার ক্লাসে মনে হয় জয়েন করি। থ্যাংক ইউ। আপনারা দুজনেই জয়েন করেন সবসময়, আমার নিয়মিত স্টুডেন্ট, এবং ভালো লাগে আমার। তো ইসমাতারা খাতুনকে আমি বলছিলাম যে আহ, আমার সাবজেক্টটাতে হাইস্ট মার্ক পেতে হবে, ঠিক আছে? আপনাকেও একই কথা বলছি। যদি কোনো প্রয়োজন হয়, নোট করা তো অবশ্যই শুরু করেন। এতদিন আসলে শেষ হয়ে যাওয়ার কথা। যে কোনো টপিক, যে কোনো প্রশ্ন, আমার ক্লাস তো অনেকদিন পর পর হয়, 15 দিন পর আসে। তো সেক্ষেত্রে ক্লাসের জন্য ওয়েট করতে হবে না। যদি গ্রুপেও লিখে দেন, আমাকে মেনশন করে লিখবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমার ফোন নম্বরও থাকে, তারপরেও যদি প্রয়োজন হয় আর কি, কিন্তু হাইস্ট মার্ক পেতে হবে। আর আমি যদি পারি, আমি তো সিলেবাস শেষ করতে পারি না, আরো একটা টপিক আমার বাকি আছে, শেষ হলে আমি কিন্তু পরীক্ষা নিব। আচ্ছা, আমরা তো আজকে অনেকখানি পড়ে ফেলেছি, আপনি একটু দেরি করে এসেছেন যেহেতু, আগের গুলি অবশ্যই রেকর্ড ক্লাসটা শুনে নেবেন। হ্যাঁ, এখন আমরা পড়ছি ক্রোনিওটমি। ক্রোনিওটমিটা কি? যখন গর্ভস্থ শিশু মারা যায়, তখন মাকে সামান্য কষ্ট দিয়ে, যে প্রসবে তো কষ্ট হবেই তাই না, কিন্তু আহ, অল্প কষ্ট দিয়ে যেন প্রসব করানো যায়, সেক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে ক্রোনিওটমি। আরো পদ্ধতি আছে, হ্যাঁ। একটা পদ্ধতির নাম ক্রোনিওটমি। এটাতে কি করা হয়? এটাতে হচ্ছে আহ মাথায় ছিদ্র করা হয়। শিশুর মাথাটাই তো বড় থাকে, শরীরটা তো বের হয়েই যায়, মাথাটা বের হইতেই কষ্ট, ঠিক আছে? তো মাথায় একটা ছিদ্র করে এটা আহ, মানে অনেকটা চ্যাপ্টা করে দেওয়া হয়, তারপরে বের করে নিয়ে আসা হয়, যেন মায়ের কষ্ট কম হয়। কারণ এক্ষেত্রে আমাদের খুব আবেগে লাগতে পারে যে শিশুটাকে মাথা ছিদ্র করা কিংবা চ্যাপ্টা করে দেওয়া, কিন্তু আসলে সে তো মৃত, ঠিক আছে? সে মৃত বলেই মাকে কম কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করা হয়। এটার নাম হচ্ছে ক্রনিওটমি। এটা একটা অপারেশন, মানে সার্জারি। ক্রনিওটমির প্রক্রিয়া অথবা কৌশল, প্রক্রিয়াটা কি? একটা হচ্ছে, প্রথমত হচ্ছে ছিদ্র করা, এরপর নিষ্ক্রমণ, ঠিক আছে? দুইটা ধাপে ক্রনিওটমি সম্পন্ন হয়। আপনাদের অনেক সময় এইরকম প্রশ্ন আসে যে গর্ভস্থ মৃত সন্তানকে কিভাবে বের করা হয়। তো সেক্ষেত্রে ক্রনিওটমিটা উল্লেখ করবেন, এবং আরেকটা আছে, আমরা ক্রনিওটমির পরেই পড়বো, ওটাও উল্লেখ করতে হবে, ঠিক আছে? শুধু দুইটার সংজ্ঞা লিখে দিলেই হবে যে এভাবেই মৃত সন্তানকে প্রসব করানো যায়। তো প্রক্রিয়াটা পড়বো আমরা ছিদ্র করা প্রথমত। হ্যাঁ, রোগীকে লিথোটমি পজিশনে শুয়ে হাত দিয়ে চাপ দিয়ে গর্ভস্থ সন্তানের মাথা নিচের দিকে ঠেলে ধরতে হবে। তারপর জরায়ুর গ্রীবা দিয়ে যে টুলটা আছে ক্রনিওটমির জন্য, সেটা ঢুকিয়ে, এটা তো খুব মানে সুচালো থাকে, সুচালো টাইপের থাকে, সেটা ডান হাত দিয়ে ঢুকিয়ে বাম হাত দিয়ে কি করতে হবে? সুচালো মাথাটা সাবধানে ধরে ভ্যাজাইনা পথে ঢুকাতে হবে। ঢুকায় মাথার ফ্রন্টাল বোনের সাথে লম্বালম্বি ভাবে লাগাতে হবে। তারপর তীব্র একটা চাপ দিয়ে মাথার হাড়টা ছিদ্র করতে হবে। এরপর হাতল দুটি একসাথে চেপে হাড় চূর্ণ বিচূর্ণ করে, এটা মানে এটার প্রসেসটা আমাদের জানতে হবে। আমরা করি আর না করি সেটা ব্যাপার না, কিন্তু যেহেতু আমরা সাবজেক্টটা পড়ছি, সেটার জন্য আমাদেরকে জানতে হবে। হাতেল দুটিকে ঘুরিয়ে করতে হবে কি? এটা লম্বালম্বি ভাবে আরেকটা ছিদ্র করতে হবে। পূর্বের ছিদ্রের সাথে লম্বালম্বি ভাবে আরেকটা ছিদ্র করে, তারপর আস্তে আস্তে, মানে অনেক সময় দেখা যায় খুলি ছিদ্র করার সাথে সাথে প্রসব নিজে থেকেই শুরু হয়। হুম আর যদি শুরু নাও হয়, তাহলে ফরসেপের সাহায্যে টেনে এই ডেলিভারিটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? এটার নামই ক্রনিওটমি, এবং এটার প্রসেসটাও আপনারা পড়ে রাখবেন, অনেক সময় পরীক্ষায় আসতে পারে। আরেকটা হচ্ছে ডিক্যাপিটেশন। ডিক্যাপিটেশনটা কি? ডিক্যাপিটেশনটা হলো
মৃত সন্তান জরায়ু থেকে ডেলিভারি করানোর আরেকটা ওয়ে। এটাতে কি করে, সন্তানের গলা কেটে ফেলে, গলাটা কেটে আলাদা করে হ্যাঁ প্রসব করানো হয়। কি কারণে ডিক্যাপিটেশন করানো হয়? যদি এটা ইন্ডিকেশন কিংবা নির্দেশনাগুলি করে রাখবেন, যদি শোল্ডার প্রেজেন্টেশন হয় এবং তা আটকে যায়, ঠিক আছে, দেখা গেল ডেলিভারি শুরু হওয়ার পর, হ্যাঁ, এটা শোল্ডার প্রেজেন্টেশন এবং আটকে গেছে, কিছুতেই সেটা মানে এদিক ওদিক যাচ্ছে না, কোনোভাবেই ছাড়ানো সম্ভব না, এবং সেখানে শিশুর যদি মৃত্যু ঘটে, হ্যাঁ, ডিক্যাপিটেশন এটা মূল কথা হলো যখন মৃত সন্তান তখন প্রসব করানো হবে। জীবিত সন্তানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। যতক্ষণ বাচ্চা জীবিত আছে ততক্ষণ আমরা চেষ্টা করব নর্মাল ডেলিভারি কিংবা সিজারিয়ান সেকশনে যেতে, যেভাবেই হোক মা বাচ্চা ভালো থাকবে। কিন্তু যদি দেখা যায় যে না, বাচ্চা মারা গিয়েছে কোনো কারণে, সেক্ষেত্রে আমরা এই জাতীয় প্রসেসে যাব। শোল্ডার প্রেজেন্টেশনের ক্ষেত্রে হতে পারে, লক টুইনের ক্ষেত্রে হতে পারে, ডাবল মনস্টারের ক্ষেত্রে হতে পারে। লক টুইন কি, দুইটা যমজ বাচ্চা আর কি, হ্যাঁ, এবং দুই যমজ বাচ্চাও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব, হ্যাঁ, সেগুলির পজিশন যদি ঠিক থাকে। হ্যাঁ, যমজের ক্ষেত্রে হয় কি, একজন হচ্ছে যেটা সেফালিক প্রেজেন্টেশন এরকম থাকে, আরেকজনের হচ্ছে পা আগে আসে, হ্যাঁ, এরকম দুইজন আলাদা রকম ভাবে থাকে অবলিক অবস্থায়, ঠিক আছে। এছাড়া যদি লক থাকে, কোনো কারণে যদি লক হয়ে যায় যে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না, এবং সেক্ষেত্রে জরায়ুতে তারা মারা গিয়েছে, সেক্ষেত্রে আমরা ডিক্যাপিটেশনে যেতে পারি। আর ডাবল মনস্টার এটাও একটা যমজের ক্ষেত্রেই বোঝানো হয়। ব্যবহৃত যন্ত্রপাতি ডিক্যাপিটেশনের ক্ষেত্রে কি কি লাগে? ডিক্যাপিটেশন হুক, যেটা দ্বারা আসলে যে গলাটা কাটা হয়, গোল্ড হিলজার সিম্বল এবং করাত, দীর্ঘ ভূতা প্রান্ত যুক্ত শক্ত কাঁচি। ডিক্যাপিটেশনের প্রসেসটা আসলে আমি লিখিনি, এটা আমি যতটুকু দেখেছি কখনোই পরীক্ষায় আসে না। এটা আপনারা একটু বই থেকে পড়ে দেবেন, আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়। আমি এই কারণে এটা আমি আলোচনা করতে চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এটা আপনাদের পরীক্ষায় আসলে আসে না, প্রসেসটা কি, যে কৌশলটা কি, সেটা আসে না, তারপরেও জানা দরকার। এরপরে আমরা যেটা জানবো সেটাও আরেকটা সার্জারি, যেটা ডেলিভারির সময় করা হয় এবং খুব মোস্ট কমন এটা আমাদের দেশে, এটা হচ্ছে ইপিসিওটমি, ঠিক আছে। এই যে ইপিসিওটমির যে টুলটা, এটা আমরা প্রথমেই দেখবো আমাদের কলেজে, কিন্তু এগুলি দেখানো হয়, হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু এগুলি ধরা হয়, ঠিক আছে। এগুলি আপনাদের চিনে রাখতে হবে, ঠিক আছে। এই যে একটা নর্মাল পেঁচি, কিন্তু নর্মাল না, সামনের মাথাটা দেখেন এটা বাঁকানো থাকে, ঠিক আছে। এইভাবেই কাটা হয়, যে ঠিক একদম যদি মায়ের সার্ভিক্সটা যদি মানে ছোট হয়, সেক্ষেত্রে মানে রাস্তাটা একটু বড় করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কেটে দেওয়া হয় এবং সেটা ডেলিভারির পরে সেলাই করে দেওয়া হয়, সেটাই হচ্ছে ইপিসিওটমি। এটা হচ্ছে ইপিসিওটমি পেঁচি। ভ্যাজাইনা পথে স্বাভাবিক প্রসব করানোর জন্য প্রসবের দ্বিতীয় স্তরে পেরিনিয়ামের একদিকে ছোট ইনসেকশন করাকে ইপিসিওটমি বলে, ঠিক আছে। বোঝা গেছে ইপিসিওটমিটা কি? যখন নর্মাল ডেলিভারি হচ্ছে ভ্যাজাইনা পথে, তো আমরা নর্মাল ডেলিভারি করছি, যখন দ্বিতীয় স্তরে দেখা যায় অনেক সময় লেগে যাচ্ছে, মা ক্লান্ত হয়ে যাচ্ছে, শিশুর হার্টবিট কমে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু শিশু মৃত্যু হতে পারে, হ্যাঁ। তো যেহেতু তার মাথাটা এসে আটকে আছে, তো সে তো দীর্ঘক্ষণ সেখানে অক্সিজেন পাচ্ছে না, এরকম একটা অবস্থায় ইপিসিওটমি করা হয়। কিংবা অনেক সময় দেখা যায় যে শিশুর মাথাটা অনেক বড়, এটা যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে মায়ের পেরিনিয়াম ছিঁড়ে যাবে, হ্যাঁ। পেরিনিয়াম খুবই খুবই একটা স্পর্শকাতর জায়গা, সেটা যদি এলোমেলো ভাবে ছিঁড়ে যায়, এটা কিন্তু মাকে সারা জীবন ভোগাবে। এর চেয়ে ভালো আমরা
1 ইঞ্চি কেটে দিই, আর তারপরে এটা সেলাই করে দিলে এটা কোনো সমস্যা হয় না। পরবর্তীতে 1 মাসও সময় লাগে না, এটা শুকিয়ে যায়। এবং যদি যত্ন করা হয় আর কি, যদি ইনফেকশন না হয় এবং এটা পরবর্তীতে তেমন কোনো চিহ্নও থাকে না। হ্যাঁ, সেই সেলাইয়ের জায়গাটুকুতে শুধু নার্ভ কাজ করে না, ওখানে অনুভূতিহীন হয়ে যায়, কিন্তু সেটা খুব অল্প একটু জায়গায়, এটাতেই সমস্যা হয় না। কিন্তু এর যে ভয়ঙ্কর যদি পেরিনিয়ামটা উল্টো পাল্টো ভাবে ছিঁড়ে যায়, ঠিক আছে? তো আমরা জানলাম এপিসিওটমিটা কি, যখন স্বাভাবিক প্রসব হচ্ছে কিন্তু দ্বিতীয় স্তরে অনেক সময় লেগে যাচ্ছে, মা এবং শিশুর যদি হুমকি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এপিসিওটমি করব। ছোট্ট একটা ইনসেশন পেরিনিয়ামে, ঠিক আছে? পেরিনিয়ামের এপিসিওটমির নির্দেশনা কি, ইন্ডিকেশন গুলি কি কি? হ্যাঁ, যদি মায়ের কোনো কষ্ট বা শিশুর কষ্ট হয়, যদি প্রসবের দ্বিতীয় স্টেজ দীর্ঘ হয়, তখন এপিসিওটমি করা হয়। যদি পেরিনিয়াম ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়, যদি অস্বাভাবিক প্রসব হয়, যেমন ফেস প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন, কিংবা অনেক সময় ফরসেপ ডেলিভারির জন্য, ফরসেপ ডেলিভারি আমরা পড়ার সময় দেখেছি যে সেখানে কিন্তু সার্ভিক্স পুরোপুরি খুলতে হয়, কারণ জায়গা লাগে। আমি যে একটা কিছু ওখানে ঢুকাবো, সেই জায়গাটা আমার দরকার হবে, সে কারণে এপিসিওটমি করা হয়, ঠিক আছে? এছাড়াও যদি পূর্বের প্রসবের সময় পেরিনিয়াম ছিঁড়ে গিয়ে থাকে, তাহলে আবার ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আগেই এপিসিওটমি করে নেওয়া হয়। এছাড়া ফিটাস যদি খুব বেশি বড় হয়, তাহলেও এপিসিওটমি করা হয়। জটিলতা জটিলতা কি আসতে পারে? সাধারণত দেখা যায় যে তেমন কোনো জটিলতা হয় না, এটা খুব নর্মাল একটা সার্জারি। এটা আমি বলবো যে নিরাপদ সার্জারি। হ্যাঁ, সিজার সিজার থেকে কিংবা অন্য যে কোনো সার্জারি থেকে এটা নিরাপদ। হ্যাঁ, রক্তপাত হতে পারে এপিসিওটমির সময়। ইনফেকশন হয়ে যেতে পারে পরবর্তীতে, যদি জায়গাটা পরিষ্কার না রাখা হয়, সেক্ষেত্রে সেখানে ইনফেকশন হতেই পারে। দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে, কিছুতে কাটা হতে পারে, ফেটে যেতে পারে, ওটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। কাটা স্থান সেলাই যাওয়ার পরও টিস্যু ফেটে যেতে পারে, আবার সেলাইয়ের প্রয়োজন হতে পারে, ঠিক আছে? জনিপথের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, মলদ্বারের ক্ষতি হতে পারে। এপিসিওটমি যদি সঠিকভাবে করা হয়, তাহলে আসলে কখনোই মলদ্বারের ক্ষতি হয় না, বরং মলদ্বারটা রক্ষা পায় ক্ষতি থেকে। কারণ সেই সময় যে একটা আঘাত লাগতে পারে মলদ্বারে, সেখান থেকে এপিসিওটমির কারণে রক্ষা পায়, ঠিক আছে? উন্নত নিরাময়ের সময়, মানে এপিসিওটমির ক্ষত সারতে অনেক মায়ের বেশি সময় লাগতে পারে, সেলাইয়ের জায়গায় একটা দাগ রয়ে যেতে পারে। এটা আসলে ভ্যারি করে, সবার ক্ষেত্রে হয় না। কারো কারো ক্ষেত্রে যদি কারো ডায়াবেটিস থাকে কিংবা অন্য কোনো সমস্যা থাকে, ক্ষত সারতে সময় লাগতে পারে। সেটা শুধু এপিসিওটমির জন্য না, সব ক্ষেত্রেই লাগতে পারে, ঠিক আছে? তারপর আমরা পড়বো সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনটা কি, আমরা সবাই জানি যে এটা একটা শল্য চিকিৎসা, মানে সার্জারি, যার মাধ্যমে মায়ের পেটও কাটে এবং জরায়ু কেটে শিশুকে বের করে আনা হয়। এটি সাধারণত তখন করা হয় যখন স্বাভাবিক প্রসব কোনো কারণে ঝুঁকিপূর্ণ, মায়ের জন্য অথবা শিশুর জন্য। সিজারিয়ান সেকশন আগে থেকে পরিকল্পিত হতে পারে অথবা জরুরি অবস্থায়ও করা যেতে পারে, ঠিক আছে? পরিকল্পিতই হয় আমরা দেখি সাধারণত। কি কি কারণে সিজারিয়ান সেকশন করানো হয়? যদি ফিটাসের পজিশন যদি সমস্যা হয়, যেমন ব্রিজ প্রেজেন্টেশন থাকলে, যদি মাথা উপরের দিকে থাকে, পা নিচের দিকে থাকে, সেক্ষেত্রে কি হবে? সিজার লাগবেই। যদি ফিটাল ডিস্ট্রেস থাকে, মানে শিশুর যদি হৃৎপিণ্ডের গতি কমে যায়, অক্সিজেনের অভাব হয়, তাহলে শিশুর যান বাঁচানোর জন্য তখন তাড়াতাড়ি করে সিজার করানো হয়। মায়ের যদি প্রসবের জটিলতা থাকে, অথবা যদি একটা খুব জরুরি কারণ প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে, অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া আমরা পড়েছি আগে, কি হয়, জরায়ুর নিচের দিকে প্লাসেন্টা থাকে। হ্যাঁ, প্লাসেন্টা নর্মালি বের হবে, একটা শিশু ভূমিষ্ঠ হবে, তারপর প্লাসেন্টা বের হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু যদি জরায়ুর মুখের কাছে থাকে প্লাসেন্টা, যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি, তখন তো ডেলিভারির সময় সমস্যা হয়ে যায়। সে প্লাসেন্টা পার হয়ে তো শিশু আগে ডেলিভারি হতে পারে। হ্যাঁ,
তো সেক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশনে যাব। এছাড়াও যদি যমজ সন্তান হয় তাহলে আমরা কখনোই ঝুঁকি নিব না, সিজারে যাব। আর যদি আগে সিজার হয়ে থাকে তাহলে পরবর্তীতে নর্মাল ডেলিভারি আমরা দেখেছি যে অনেকের ক্ষেত্রেই সম্ভব, কিন্তু আসলে ঝুঁকি না নেওয়াই উচিত। এটা একটা ঝুঁকি নেওয়ার মতো মানে পরিস্থিতি না। আগে সিজার হলে পরের বারও সিজার করাটাই উচিত। এখন আমরা জানবো সিজারিয়ান সেকশনের অসুবিধা কি কি আছে। সংক্রমণ হতে পারে, রক্তপাত হতে পারে, পুনরুদ্ধারের সময় বেশি লাগতে পারে, মানে রিকভার করার যে টাইমটা অনেকের ক্ষেত্রে অনেক বেশি লেগে যায়, কিছু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, নর্মালি আসলে অভিজ্ঞ ডাক্তার দ্বারা করালে এগুলি হয় না, তারপরেও আমাদেরকে জেনে রাখতে হবে। পরবর্তী গর্ভধারণের জটিলতা, অনেক সময় পরবর্তীতে গর্ভধারণের জটিলতা থাকতে পারে। এই যে প্লাসেন্টা প্রিভিয়া হয় এটা কিন্তু একটা কারণ সিজারিয়ান সেকশন। যদি একবার সিজার করা হয় তাহলে পরবর্তী গর্ভধারণের সময় দেখা যায় যে প্লাসেন্টাটা যদি সেই জরায়ুর যে সেলাইটা আছে সেই দিকে দিয়ে প্লাসেন্টাটা যদি আটকাতে চায় আটকাতে পারে না, তখন সে নিচের দিকে নেমে আসে, প্লাসেন্টা প্রিভিয়া হয়ে যায়। ঠিক আছে। এছাড়াও মায়ের নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে সিজারের পরে, যেমন পেটে ব্যথা, পিঠে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, হাঁটার অসুবিধা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তারপর আমরা যাব আমাদের পরীক্ষা বিষয়ক কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে এই অধ্যায়টাতে যে আমরা আজকে পড়লাম যে প্রসব সংক্রান্ত অস্ত্রোপচার। হ্যাঁ, এই অধ্যায় থেকে এই 5টা প্রশ্নই আমি পেয়েছি যে নর্মালি আসে। বেশ কয়েক বছরের প্রশ্ন আমি দেখেছি। এখানে ফার্স্ট ডেলিভারি নির্দেশনা ও সতর্কতা, এটা 2021, 2016, 2014-তে এসেছে। তারপর ফার্স্ট ডেলিভারির নির্দেশনা ও জটিলতা, ও আচ্ছা এটা সতর্কতা, এটা জটিলতা। ঠিক আছে, এটা এসেছে 2019-এ। ইপিসিওটমির উপরে একটা প্রশ্ন এসেছে, ইপিসিওটমি বলতে কি বোঝো, এর নির্দেশনা লিখো। নির্দেশনা মানে কি কি কারণে এটা করতে হবে। ঠিক আছে, কি কি ইন্ডিকেশন। 2021, 2020, হ্যাঁ 2 বছরই এটা এসেছে। এবং সো ইম্পর্টেন্ট প্রশ্ন, সিজারিয়ান সেকশন কখন করানো হয়, এর অসুবিধা সমূহ কি কি। এটা দেখেন 18, 16, 13, 9, 4 বছর এসেছে, এবং তাহলে বলা যায় অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও সিজারিয়ান সেকশন টিকা এসেছে, টিকা যখন আসবে তখন আপনারা ছোট ছোট করে কাকে বলে, কখন করা হয়, এর অসুবিধা কি, জটিলতা কি, অল্প অল্প করে যে কটা টপিক পারেন লিখে দিবেন। তো যেন পুরোটা কভার করে। একটা টিকা মানে এটা সবটাই আসতে হবে, তাকে বলে, নির্দেশনা, অসুবিধা, সুবিধা, জটিলতা, হ্যাঁ, এবং লাস্টে একটা উপসংহার 2 লাইনের, হয়ে গেল টিকা। ঠিক আছে, এই ছিল আমার আজকের ক্লাস। এখন আপনারা প্রশ্ন করেন কিংবা বলেন কি বুঝছেন কি বুঝেন নাই। জয়ন্ত দা, কামরুন নাহার, ইসমাতারা খাতুন, আপনারা কিছু যদি বলার থাকে বলতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়বো নবজাতক। সে সম্পর্কে আগে থেকে আজকে একটু করে নেবেন, যেন পরবর্তী ক্লাসে আমরা রেকর্ডিং অফ করে দিতে পারেন জয়ন্ত দা।